নমস্কার, আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ডুব দিতে চলেছি বাংলা সাহিত্যের অন্যতম ধ্রুপদী আর অসম্ভব আবেগে ভরপুর একটা আর্থসামাজিক গল্পে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প মহেশ। সত্যি বলতে এটা স্রেফ একটা গবাদি পশুর গল্প নয়, বরং তৎকালীন সমাজের নির্মম শোষণের একদম নিখুঁত একটা আয়না। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই কথাগুলো একটু ভাবুন তো। আল্লাহ, আমাকে যত খুশি সাজা দাও। কি ভয়ঙ্কর, তাই না? চরম হতাশা আর বুক ফাটা কষ্ট থেকে গফুরের এই শেষ প্রার্থনাটা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। ঠিক কি এমন ঘটেছিল যে একজন মানুষকে রাতের অন্ধকারে তার নিজের ভিটেমাটি ছেড়ে যাওয়ার সময় এরকম একটা চূড়ান্ত অবস্থায় পৌঁছে দিয়েছিল? তো চলুন প্রথমে গল্পের প্রেক্ষাপট আর কাহিনীর রূপরেখাটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার মূল আলোচনায় ঢোকা যাক। এই গল্পটা মূলত চরম দারিদ্র্য, নির্মম নিপীড়ন আর একটা মর্মান্তিক সম্পর্কের ছবি। প্রেক্ষাপট হল নদিয়া জেলার কাশীপুর গ্রাম। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এটা হাওয়ায় ভাসিয়ে লেখেননি। তিনি নিজের মামার বাড়ির জমিদারদের নির্মম অত্যাচার চাক্ষুষ করেছিলেন, আর সেখান থেকেই এই অবিস্মরণীয় গল্পটা লেখার সরাসরি অনুপ্রেরণা পান। গল্পের মূল দ্বন্দ্বটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে আছে গফুর, মাটির কুড়ে ঘরে থাকা এক চরম দরিদ্র, অনাহারক্লিষ্ট, হতভাগ্য মুসলিম ভাগচাষী। আর ঠিক তার উল্টো দিকে শিবুবাবু আর তর্করত্ন, এলাকার প্রবল প্রতাপশালী জমিদার আর সমাজের সুবিধাপ্রাপ্ত পুরোহিত। এই দুই শ্রেণীর সম্পদের আকাশ-পাতাল তফাতটাই কিন্তু গফুরকে একটা নাকাটা আর্থসামাজিক ফাঁদে আটকে ফেলেছিল। এই ভাগচাষী সিস্টেমটা কিভাবে কাজ করত একবার ভাবলেই শিউরে উঠতে হয়। গফুর জমিদারের 4 বিঘে জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খাটে, কিন্তু টানা 2 বছর খরা, মাঠের ধান সব শুকিয়ে কাঠ। আর জমিদার কি করল? খাজনার দায়ে গফুরের ভাগের সব খড়টুকুও কেড়ে নিল। এর ফলে গফুর, তার ছোট্ট মেয়ে আমিনা আর তাদের একমাত্র সম্বল মহেশ নামের গরুটি সবাই দিনের পর দিন না খেয়ে থাকতে বাধ্য হল। ধনী শ্রেণী কিভাবে সুপরিকল্পিতভাবে গফুরদের নিঃস্ব করে রাখে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এবার আমরা আসব এই আলোচনার সবচেয়ে ইমোশনাল জায়গায়, বেঁচে থাকার লড়াই এবং এক অটুট বন্ধন। মহেশ, তুই আমার ছেলে। একটু খেয়াল করে দেখুন, গফুর কিন্তু মহেশকে স্রেফ একটা গবাদি পশু ভাবছে না। সে তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। চরম খিদের জ্বালার মধ্যেও একটা অবলা প্রাণীর প্রতি মানুষের এই যে গভীর সহানুভূতি, এটাই গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। মহেশের প্রতি গফুরের এই ভালোবাসাটা কতটা তীব্র, সেটা তার কাজগুলো দেখলেই বোঝা যায়। ভাবুন তো, নিজের ঘরের পচা চাল থেকে পুরনো খড় টেনে বের করে সে মহেশকে খেতে দিচ্ছে। নিজের ভাগের সামান্য ভাতের ফ্যানটুকুও দিয়ে দিচ্ছে তাকে। এমনকি ছোট্ট মেয়ে আমিনার কাছে নিজের খিদে লুকোতে জ্বরের ভান করছে গফুর। চরম অভাবের দিনেও কসাই যখন 10 টাকায় মহেশকে কিনতে চাইল, গফুর রাগে ফেটে পড়ল। নিজের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনের চেয়েও মহেশকে সে অনেক বেশি ভালোবেসেছিল। এবার চলুন দেখি সমাজ এবং নিপীড়ন কিভাবে গফুরকে শেষ করে দেয়। পরপর ঘটনাগুলো একটু মেলালে দেখবেন কিভাবে সমাজ তাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। গত 2 বছরের খরায় বেঁচে থাকার সব রাস্তা বন্ধ। মে মাসের মাঝামাঝি তর্করত্নকে এত করে অনুরোধ করার পরও জমিদারের তরফ থেকে এক আঁটি খড়ও জুটল না। জুন মাসের শুরুতে মহেশকে সোজা পাঠিয়ে দেওয়া হলো পুলিশের খোয়ারে, আর সেটা ছাড়াতে গফুরকে নিজের শেষ সম্বল পিতলের থালাটা পর্যন্ত বন্ধক রাখতে হলো। জুনের মাঝামাঝি অবিরাম রোদ, তেষ্টা আর খিদে গফুরের শেষ মনোবলটুকু ভেঙে গুড়িয়ে দিল। চারপাশ থেকে তাকে একেবারে কোণঠাসা করে ফেলা হয়েছিল। এখানে দুটো ভিন্ন মাত্রার খরার একটা দারুণ তুলনা আছে। একটা হলো প্রকৃতির খরা, মাটি ফেটে চৌচির, পুকুর শুকিয়ে কাঠ, মাঠের ফসল পুড়ে ছাই। কিন্তু তার চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর হলো এই সামাজিক খরা। ধর্মান্ধতা, প্রকাশ্যে অপমান করা আর উচ্চবিত্তদের বিন্দুমাত্র সহানুভূতি না থাকা। প্রকৃতির খরার চেয়েও এই মানবিকতার খরায় গফুরকে আসল নিঃস্বটা করেছিল। আর এরপরেই আসে সেই মর্মান্তিক পরিণতি। দিনটা ছিল অসম্ভব গরম। সারা দিন কাজ না পেয়ে গফুর মারাত্মক খিদে, তেষ্টার ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছে। বাড়িতে এক ফোঁটা জলও নেই খাওয়ার মতো। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই সে দেখল আমিনার বহু কষ্টে জোগাড় করা মহামূল্যবান জলের কলসিটা ধাক্কা লেগে পড়ে গেছে, আর তেষ্ণায় কাতর মহেশ সেই জলটুকু শুষে খাচ্ছে। খিদের জ্বালায় পাগল প্রায় গফুর আর নিজেকে সামলাতে পারল না। হাতের কাছে থাকা লাঙলের ফলাটা তুলে নিয়ে প্রচণ্ড জোরে বসিয়ে দিল তার সবচেয়ে আদরের মহেশের মাথায়। ওই একটা আঘাতেই সব শেষ। অনাহারে ধুঁকতে থাকা মহেশ মাটিতে লুটিয়ে পড়ল। কান বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা রক্ত।
মারা গেল মহেশ। নিজের সবচেয়ে আদরের সন্তানতুল্য মহেশকে নিজের হাতেই মেরে ফেলেছে। এই ভয়ঙ্কর বাস্তবতায় গফুর যেন পাথর হয়ে গেল। তার চোখের পাতা পর্যন্ত পড়ছিল না। সে বুঝতেই পারছিল না এই চরম অসহায়ত্ব তাকে দিয়ে একই ভয়ঙ্কর কাজ করিয়ে নিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি তো এর পর। মহেশ মারা যাওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই চামাররা এসে তাকে বাঁশে ঝুলিয়ে নিয়ে গেল। একবার ভাবুন, যে সমাজ এতদিন মহেশকে এক মুঠো খড় খেতে দেয়নি, তারাই এখন পবিত্র গো হত্যার দায়ে গফুরের কাছে প্রায়শ্চিত্তের জরিমানা চাইছে। সমাজ গরুর খোঁজ ঠিকই নিল, তবে সেটা তার মৃত্যুর পর। কোনো উপায় না দেখে গফুর আর তার মেয়ে রাতের অন্ধকারে চিরতরে নিজেদের ভিটেমাটি ছেড়ে ফুলবেড়ের চটকলে কাজ করতে পালিয়ে গেল। সবশেষে আমরা আসব এই গল্পের নামকরণের তাৎপর্যের কথায়। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল, গল্পের মূল চরিত্র গফুর হওয়া সত্ত্বেও শরৎচন্দ্র কেন এর নাম একটা পশুর নামে রাখলেন, মহেশ? তাত্ত্বিক দিক থেকে দেখলে এর পেছনে একটা খুব গভীর অর্থ লুকিয়ে আছে। একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখলে বুঝতে পারবেন এই বোবা প্রাণীটি গল্পের আসল কেন্দ্রবিন্দু। মহেশ আসলে চারপাশের মানুষের আসল চেহারাটা বের করে আনার একটা পারফেক্ট অনুঘটক। সে যেন একটা আয়না, যার সামনে দাঁড়ালে জমিদার আর পুরোহিতের নিষ্ঠুরতা, কপটতা আর ধর্মান্ধতা একদম পরিষ্কার ফুটে ওঠে। আর এই মহেশই হল গফুরের গভীরতম অসহায়ত্ব এবং তার অকৃত্রিম ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। একটু তলিয়ে ভাবলেই পরিষ্কার হবে যে মহেশ স্রেফ একটা পশু নয়, সে হল আমাদের সমাজের প্রান্তিক শ্রেণীর অসহায়ত্ব আর নিঃশর্ত ভালোবাসার একটা জ্বলন্ত প্রতীক। মহেশের যে নীরব কষ্ট, সেটা আসলে গফুরের নিজেরই বোবা কান্না আর এই সিস্টেমিক শোষণেরই একটা সরাসরি প্রতিফলন। এক কথায় যদি বলতে হয়, মহেশ হল প্রান্তিক মানুষের চরম আত্মত্যাগের প্রতীক। আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় সমাজের যে সীমাহীন সহানুভূতিহীনতার খরা চলে, এটা তারই একটা রূপ। মহিষ শব্দটার মধ্যেই যেন এক চরম বঞ্চনার ইতিহাস চিরকালের মতো লুকিয়ে আছে। আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন, এই খরার আসল শিকার কে ছিল? ওই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত বোবা প্রাণীটা, নাকি আমাদের এই সমাজ, যারা তাদের ভেতরের সমস্ত মানবিকতা আর সহানুভূতি পুরোপুরি হারিয়ে ফেলেছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবাইকে খুঁজতে হবে। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আপনারা সাহিত্য আর সমাজ নিয়ে নতুন কিছু ভাবতে পারবেন। আজ তাহলে এখানেই শেষ করছি।